This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের যে বিষয়টা আমরা দেখলাম, এবং যে কোনো ডেমোক্রেসিতে এটা তো একটা গণতান্ত্রিক কাঠামো, এটা শুধু বাংলাদেশ বলে না, পৃথিবীর বহু দেশে গণতান্ত্রিক কাঠামো আছে। তো পট পরিবর্তন যদি ক্ষমতার গায়ের জোরে হয়, তাহলে সেটা দীর্ঘস্থায়ী হতে পারে কিনা একটা প্রশ্নচিহ্ন গোটা বিশ্বের ইতিহাস দেখলে আমরা পাবো। মানে এটা শুধু বাংলাদেশের ইতিহাস বলে নয়। আর আপনাকে এটা বুঝতে হবে যে কোনো দেশ, একটা গণতান্ত্রিক দেশ, প্রায় 20 কোটি পপুলেশনের একটা দেশ, সেটা চালাতে গেলে তো তার সাংবিধানিক বৈধতা লাগে, কনস্টিটিউশনের ভ্যালিডিটি। এই যে সরকার, যেটা আজকে একটা সরকারকে মানে নির্বাচিত সরকার, নির্বাচনে ভুল ছিল, ভ্রান্তি ছিল, এগুলো ইন্টারনাল বিষয়, এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক না। আর একটা সরকার ছিল নির্বাচিত সরকার, সেই সরকারকে যখন আপনি রাতারাতি ফেলে দিলেন একটা আন্দোলন করে, গণ অভ্যুত্থান আপনারা বলছেন, মানুষের ওখানে ক্ষোভ বিক্ষোভ ছিল, নিশ্চয়ই সেটা আমরা সবকলে দেখেছি। বাট আপনার ক্ষোভ বিক্ষোভ থাকা মানেই সেটাকে একটা আপনি লেজিটিমেট সরকার ফেলে দিলেন, এবং সেই সরকার ফেলে দেওয়ার পর একটা ভ্যাকুয়াম তৈরি হলো, এবং আজকের দিনে যে সরকারটা বাংলাদেশে চলছে তার কিন্তু সাংবিধানিক বৈধতা নেই। অর্থাৎ সেই যে একটা সিস্টেম চালানো হলো মানুষের আবেগের ফলে। এখন দেখুন, আবেগ বেশি দিন চলতে পারে না। বিগত 9 মাস ধরে আমরা দেখছি বাংলাদেশের ইন্টারনাল প্রবলেম, কারণ আমরাও পাশে একটা দেশ, আমাদের সঙ্গে তাদের সম্পর্কের প্রতিনিয়ত আমরা খবর পাচ্ছি, দেখছি। মানুষ যে আশা আকাঙ্ক্ষা করেছিল, তারা সে আশা আকাঙ্ক্ষা কিন্তু এই সরকার রাখতে পারেনি বলেই প্রচার মাধ্যম এবং সংবাদ মাধ্যমের মধ্যে আমরা জানতে পারছি। তো সেখানে বিষয়টা কি হচ্ছে, আপনি মনে করলেন আজকে একটা সরকার, নির্বাচিত সরকার ফেলে দিলে কালকে আমি সোনার বাংলা পাবো। আপনি দেখলেন 9 মাসে সোনা কোথাও পাওয়া গেল না। তাহলে যে পদ্ধতিতে আপনি আগে উৎখাত করেছিলেন আগের সরকারকে, আপনার কাছে সেম পদ্ধতি হাতে থেকে গেল। অর্থাৎ ডেমোক্রেসি বা কোনো আইন অনুযায়ী ব্যবস্থার মধ্যে যদি সরকার পরিবর্তন না করতে পারেন, তাহলে সেম জিনিস হতে পারে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ঘটনা আমরা রোজ নিয়ত দেখছি, সেটা হচ্ছে এই যে একটা সরকার, তার প্রথম কথা বৈধতা নিয়ে প্রশ্ন আছে। একটা হিসাব থেকে বুঝতে হবে যে আজকে রাস্তায় 100টা লোকের মধ্যে 20টা লোক বেরিয়ে আন্দোলন করলো মানে বাকি 100টা লোক সেটাকে সমর্থন করছে, এরকম বিষয় না কিন্তু। আমরা যেটা দেখতে পাচ্ছি, বা ওখানকার যে আর্মি ইনস্টিটিউশন, তাদের যে বক্তব্য, তারা চেয়েছিল যে একটা প্রেক্ষাপট, একটা সময়সীমা, যার মধ্যে একটা নির্বাচিত সরকার আসবে। আমরা ভারতবর্ষে যারা বসবাস করি, আমরা গণতন্ত্রকে অনেক কাছে থেকে দেখেছি, অনেক মানে পরিপূর্ণ গণতন্ত্র দেখেছি, কিভাবে একটা পুরো গণতন্ত্র দিয়ে একটা দেশ চলতে পারে। কিছু ভুল ভ্রান্তি ইফস অ্যান্ড বাট আছে। সেখানে দাঁড়িয়ে তাহলে ডেমোক্রেসির কোনো বিকল্প হয় না। বাংলাদেশের পরিস্থিতির মূল সমস্যা হচ্ছে, একটা ক্ষমতা এসছে জোর করে একটা রাতারাতি সরকারকে ফেলে দিয়ে। কারা অ্যাকচুয়ালি সরকার চালাচ্ছে কেউ জানে না, কিভাবে চলছে সেটাও কেউ জানে না। কিন্তু জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু এই 9 মাসে ফুলফিল হতে পারেনি। সেই জন্য একটা ক্ষোভ জন্মাচ্ছে। এটা পার্ট 1। পার্ট 2 হচ্ছে একটা যে রোড ম্যাপ টু দ্য ইলেকশন, মানে একটা নির্বাচিত সরকারের হাতে আবার এই ক্ষমতাটা হস্তান্তর করতে হবে। এটা তো মূল জায়গা ছিল, সেটারও কিন্তু কোনো ডেডলাইন পাওয়া যাচ্ছে না। আর্মি থেকে আমরা শুনেছি বারবার যে বিবৃতি এসছে, যে এই বছরের শেষের মধ্যে যেন একটা প্রপার ইলেকশন করে ক্ষমতা হস্তান্তর করা হয়। কিন্তু যে আজকে ইন্টারিম সরকার চলছে, তাদের যে বিবৃতি বারবার আমরা পাচ্ছি, তাতে কিন্তু তারা এই সময়সীমাটাকে ঠিক নির্ধারণ করতে পারছে না। তাদের বক্তব্য এখনো কিন্তু বাংলাদেশ একটা নির্বাচনের জন্য প্রস্তুত নয়। এই যে একটা টার্মোয়েল, এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা ঠিকভাবে পূরণ না করা, এর জন্য কিন্তু দেশটা আরো একটা বেশি মানে কি বলবো, নির্দিষ্ট কোনো দিক দেখতে পাচ্ছে না, এবং আরো নতুন করে একটা টার্মোয়েল সিচুয়েশন তৈরি হচ্ছে, যাতে কিন্তু এই যে উপদেশটা এবং হচ্ছে তাদের যে ভবিষ্যৎ, সেটা কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। কি বলবেন? 100 বার দেখুন, যেটা আপনাকে বললাম, আপনি কিভাবে ক্ষমতায় এসছেন, আপনি নির্বাচিত, আপনি রাতারাতি সরিয়ে। এবং আপনি যদি দেখেন, এই যে গণ অভ্যুত্থান যেটা বাংলাদেশের মানুষ বলছে, আমি বলবো না 100% মানুষ বলছে, কিছু সংখ্যক যেটা দাবি করছে, তারা কিন্তু এই যে পুরো প্রক্রিয়াটা, তারা নিজেরাও জানে না কিভাবে একটা দেশ চালাতে হয়। দেশ চালানো এত ইজি সাবজেক্ট নয় কিন্তু। আজকে ভারতবর্ষের সঙ্গে দৈনন্দিন তাদের সম্পর্ক কিন্তু নষ্ট হচ্ছে। আমরা কিন্তু পড়শি দেশ। আজকে তাদের সঙ্গে আমাদের ন্যাচারাল একটা অ্যালায়েন্স ছিল। বাংলাদেশের মুক্তিযোদ্ধা আমরা দেখেছি, সেখানে ভারতের কন্ট্রিবিউশন আছে। আজকে আপনারা যদি সেই দেশের জাতীয় জনক, যে জাতির জন্য স্বাধীনতা লড়াই করে যেতে ইতিহাসে রেকর্ডেড, সেটাকে যদি আপনারা না মানেন, তার যদি বাড়ি পুড়িয়ে দেন, তার যদি মূর্তি ভেঙে দেন, তাহলে আপনার কি মনে হয় কোনো দেশ বা কোনো সিস্টেম ঠিকভাবে চলতে পারে? যেটা আপনি বললেন একদম ঠিক।
এই সরকার আসার পর কিছু পপুলারিটি গেইন করার চেষ্টা করেছে। আসলে আদতে মানুষের রুজি রুটির যে সমস্যা, যে ইনফ্লেশনের যে প্রবলেম, ওদের বস্ত্র শিল্প দিন দিন একদম তলানি দিকে ঠেকছে, মানুষ ঠিক মতো খেতে পাচ্ছে না, সেই বিষয়গুলো কিন্তু অ্যাড্রেস করা হয়নি। কেন? তাদের তো কোনো ডেমোক্রেসি নেই, তাদের তো দায়বদ্ধতা নেই। একটা গণতন্ত্রের যে সরকার চলে তার একটা দায়বদ্ধতা মানুষের কাছে উত্তর দিতে হয় যে আমি কি করলাম। এই ধরনের দেখুন, তার কারণ এরা তো মানুষের দ্বারা নির্বাচিত নন। এবং যেটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে, সেনা যে জিনিসটা বারবার এবার দেখিতে অনেক রেস্টুরেন্ট দেখিতে ক্ষমতা থেকে, তারা কিন্তু ক্ষমতা ঢুকতে চায়নি আমি যতদূর বুঝেছি। তারা বারবার চেষ্টা করেছে যে একটা টাইম ফ্রেমের মধ্যে নির্বাচিত সরকার হাতে তুমি ছেড়ে দাও দেশটাকে। কেন? নির্বাচিত সরকার মানে মানুষ নিজের ভবিষ্যৎ নিজে সিলেক্ট করছে, ভালো হবে খারাপ হবে সেটা সরকার ডিসাইড করবে। কিন্তু কোনো অজানা কারণের জন্য আজকে কিন্তু এটা হচ্ছে না। আমরা দেখলাম বিভিন্ন রিপোর্ট যদি দেখেন, আজকে বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র যে জায়গা বা আমরা অ্যাডমিনিস্ট্রেটর যাকে বলি, আজকে যাকে ইচ্ছে তাকে বসিয়ে দেওয়া হচ্ছে। কিসের জন্য? এই প্রশ্ন তো আসবেই। কারণ একটা জায়গায় আপনি ২ মাস ৩ মাস একটা হাওয়া আবেগে সরকার চলতে পারে, কিন্তু লম্বা রানে আবেগে সরকার চলে না। আর সরকার চালাতে গেলে পারিপার্শ্বিক সম্পর্কও ইম্পর্টেন্ট। আজকে কিন্তু বাংলাদেশ ভারতের যে সম্পর্ক তলানিতে ঠেকেছে, আজকে কিন্তু তার দায়বদ্ধতা এই যে একটা ইন্টারিম সরকার যাকে কোনো আইনত বৈধতা নেই, তাকেও নিতে হবে। দেখুন, যেটা হচ্ছে স্থলবন্দর দিয়ে আমাদের যে পুরো পণ্যটা সেটা ভারতবর্ষ বন্ধ করে দিয়েছে। সেটা কিন্তু ভারতবর্ষ ১ম এ বন্ধ করেনি। এটা একটা কূটনৈতিক সিদ্ধান্ত। কারণ আগে বাংলাদেশের তরফ থেকে যে সুতো আমদানি সেগুলো বন্ধ করা হয়েছিল। এবং আমরা দেখলাম এর মধ্যে বাংলাদেশ, ভারত এই যে ভৌগোলিক চিত্রায়নের যেখানে জায়গা, পাকিস্তানি জাহাজ তাদের নোঙর করছে, চায়নার সঙ্গে তাদের সম্পর্ক ইমপ্রুভ করছে। তাদের সম্পর্ক ইমপ্রুভ করতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু ভারতবর্ষ নিজের ইন্টারেস্ট তো ১০০ বার দেখবে। বাংলাদেশে প্রচুর মানুষের মধ্যে একটা আমরা বিষয় দেখি আলোচনা বা এতে, যে ভারতের প্রতি বিদ্বেষ। কিসের জন্য আমরা জানি না। আজ অব্দি আমি মনে হয় না ভারতবর্ষ কোনো এমন সিদ্ধান্ত নিয়েছিল যেটা বাংলাদেশের ক্ষতি করতে পারে। কিন্তু এই যে বিষয়গুলো আসছে বারবার, ভারতবর্ষ কিন্তু তার কূটনৈতিক জায়গাটাই ধরে রাখছে। কারণ ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি এবং জিওপলিটিক্যাল সিচুয়েশনে দাঁড়িয়ে ভারতবর্ষের কিন্তু যেটা করা উচিত সেটাই সেন্ট্রাল গভর্নমেন্ট করছে, টু প্রোটেক্ট আওয়ার ওন ইন্টারেস্ট। কেন? দেশ প্রথমে। আমার কাছে ভারতবর্ষ প্রথম, ইন্ডিয়া ফার্স্ট। কারণ আমার কাছে এর থেকে বিকল্প কোনো কিছু হতে পারে না। আর আপনাকে যেটা বারবার বললাম, একটা অগণতান্ত্রিক সরকার সে আজকে বসে ক্ষমতা চালাচ্ছে, তার কোনো দায়বদ্ধতা নাই, মানুষের দৈনন্দিন জীবনে কোনো সমস্যা নেই। এবং এই যে গণ অভ্যুত্থান যে আমরা কথাটা বলছি, আজকে যদি আপনি বাংলাদেশ ইন্টারনাল খবর মিডিয়ার মাধ্যমে এবং যদি ভিডিওস দেখেন, যে কোনো কিছু রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, মানে মানুষের চলার আর পথ থাকছে না। কেন? একটা যেহেতু দেখা গেছে যে আমি যদি মনে করি যে আমার ক্ষমতা একটা সরকার আমাকে পতন ঘটাতে পারি, তাহলে যে কোনো দাবিতে আমি সেই রাস্তায় নেমে আন্দোলন করছি। দেশটা তো তাদের, তাদেরকে এটা বুঝতে হবে। এবং এই যে সরকার যেটা চলছে এখন, আমার মনে হয় যতক্ষণ না একটা ডেমোক্রেটিক ইলেক্টেড গভর্নমেন্ট, সে যে পার্টির আসতে পারে, মানুষ তাকে যতক্ষণ সিলেক্ট করছে, মানুষের প্রতিনিধি যতক্ষণ না সে সেই দেশটার হাল ধরছে, ততক্ষণ এই যেভাবে এটা চলতে পারে না। আর এই যে প্রেশার আপনাকে বললাম, একটা হচ্ছে পারফরমেন্স না দেওয়ার প্রেশার, যেটা ডক্টর ইউনূস বারবার এখন বুঝতে পারছেন। এবং উনি যে লোকগুলোকে নিয়ে চলছেন তাদের মধ্যেও কিন্তু অনেক রকম করাপশনের অভিযোগ এখনই আমরা শুনতে পাচ্ছি। এবং একটা যে দেশের যে সামরিক বাহিনী, তার তরফ থেকে যেটা প্রেশার, যে একটা ডেডলাইন আপনি ঠিক করে দিন, সেই ডেডলাইনের মধ্যে গণতন্ত্র দেশে ফিরিয়ে আনুন। এই দুটো যদি সামঞ্জস্য না রাখতে পারে, তাহলে আমার মনে হয় ওনার পদত্যাগ করা ছাড়া কোনো অপশন বাঁচবে না। একদম আপনার সঙ্গে একমত। আজকে যেটা হচ্ছে যে আজকে আপনি যদি দেখেন যে আমরা অগাস্ট মাসের যে গণ অভ্যুত্থান দেখেছি, তাতে কোথাও আপনি ডক্টর ইউনূসের রোল দেখতে পেয়েছিলেন? কোথাও সে ছিল? কোথাও যে আজকে হতেই পারে ঠিক ভুল সেটা প্রেক্ষাপট আলাদা। কিন্তু যে কজন ছাত্রই আমরা বলবো ওখানে দেখলাম শহীদ হলো, রক্ত দিল, তাতে ডক্টর ইউনূসের কোনো রোল কি ছিল? উনি ছিলেন বিদেশে, ওনাকে হঠাৎ করে একটা সরকারি ইন্টারিম মাথায় এসে বসিয়ে দেওয়া হলো। তাহলে যেটা আপনি বললেন ক্ষমতাটা পাওয়া একটা জিনিস, ক্ষমতা ধরে রাখা আরেকটা জিনিস। আর একটা দেশ চালানো, যার অনেক সিদ্ধান্ত, অনেক প্রতিটা মানুষের চাহিদাকে পূরণ করা, আপনি সেটা কিন্তু ঠান্ডা এসি ঘরে বসে করবেন বলে পারবেন না, আমার ধারণা নেই। কারণ বাংলাদেশও একটা ডেভেলপিং নেশন, তার অনেক চাহিদা আছে, অনেক বিষয় আছে। সেটা একটা নির্বাচিত সরকারই একমাত্র করতে পারে। তার কারণ হচ্ছে তার দায়বদ্ধতা মানুষের প্রতি আছে। এই সরকারের না কোনো দায়বদ্ধতা আছে, না কোনো লিগ্যাল ভ্যালিডিটি আছে। প্রথম কথা, একটা দেশে সরকার চলছে যেটা কোনো প্রভিশন কনস্টিটিউশনে নেই দেশে, সে কিন্তু সরকার চলছে। তাহলে এই যে একটা ডাবল সিচুয়েশন, এখানে তো যে ক্ষমতা ভোগ করছে সে সেটা ভোগ করছে, কিন্তু সে কতদিন ভোগ করতে হবে সেটা তো দেশের জনগণই বলবে।